তাজ হাশমি, যিনি বাংলাদেশের সমসাময়িক রাজনীতি এবং সামরিক বিশেষ বিষয়গুলো নিয়ে বিশ্লেষণ করে থাকেন। ডক্টর হাশমি, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। আপনি যেমনটি জানেন, আমরা সবাই জানি যে সাম্প্রতিক সময়ে 42 জন বুদ্ধিজীবী রাষ্ট্রপতির কাছে একটি চিঠি দিয়েছেন কিছু অভিযোগ তুলে ধরে, যে প্রধান নির্বাচন কমিশনারকে অপসারণ করার জন্য তার বিরুদ্ধে অভিযোগ মূলত দুর্নীতির অভিযোগ। তো হঠাৎ করে এই 42 জন বুদ্ধিজীবীর এই যে দেশপ্রেম জেগে উঠলো, আমরা কিন্তু গত 12 বছরে তাদের তেমন কোনো ভূমিকা কোনো ক্ষেত্রেই দেখিনি। লুটপাটের বিরুদ্ধে দেখিনি, ধর্ষণের বিরুদ্ধে দেখিনি, এবং এমনকি 30শে ডিসেম্বর মধ্যরাতে নির্বাচনের পরেও আমাদের এইসব সুশীল সমাজের কোনো ভূমিকা ছিল না। সিভিল সোসাইটির যারা প্রধান, তাদের কোনো ভূমিকা ছিল না। এবং হঠাৎ করে তাদের এই যে দেশপ্রেম জাগ্রত হলো, সে বিষয়টি আপনি কিভাবে দেখেন? কারণ এর মধ্যে ধরুন ইউএস সিনেটররা যে নিষেধাজ্ঞার যে চিঠি দিয়েছে, সেই প্রসঙ্গের পরেও তাদের কোনো সারা শব্দ নেই। তারা এখন হঠাৎ করে এই সিইসি নিয়ে তাদের এই যে মাথা ব্যথা বা তাদের এই যে জাগরণ, আপনি কিভাবে দেখেন? আমিও একটু অবাক হয়েছি। আর আগেই বলে নিচ্ছি যে 42 জনের ভেতরে অন্তত অর্ধেকেরও বেশি আমার পূর্ব পরিচিত এবং অনেকেই খুবই ঘনিষ্ঠ বন্ধু, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার কলিগ ছিলেন শ্রদ্ধেয় ডক্টর সিরাজুল ইসলাম চৌধুরী, আমার বন্ধু আহমদ কামাল, স্বপন আদনান। এরা সবাই খুব ব্রিলিয়ান্ট এবং সবাই খুব নাম করা স্কলার। সিরাজুল ইসলাম চৌধুরী, স্বপন আদনান কেমব্রিজে পিএইচডি করা, আহমদ কামাল এএনইউ অস্ট্রেলিয়া থেকে পিএইচডি করা লেখক, প্রতিষ্ঠিত বুদ্ধিজীবী, এতে কোনো সন্দেহ নেই। তবে আমিও এই প্রশ্ন তুলেছিলাম, এবং ডক্টর বদিউল আলম মজুমদার আমাকে কালকে ফোন করে কিছুটা ঘটনার ব্যাকগ্রাউন্ডটা জানালেন এবং বললেন যে একেবারেই কোনো প্রোটেস্ট না হলে তো হয় না, ভালো দেখায় না, তো বেটার লেট দ্যান নেভার। যেটা আপনার প্রশ্নের উত্তর, যে 2 বছর করিনি আমরা, এতটা আলোচনা সমালোচনা করি নাই, এবং এরা খবর কাগজে ছাপানো হয় না। সুতরাং রাষ্ট্রপতি আব্দুল হামিদের কাছে চিঠি দিলে এটা যদি খবর কাগজে প্রচারিত হবে এবং এর দ্বারা একটা প্রতিবাদের ব্যাপারটা সোচ্চারিত হবে। তো আমি এর সঙ্গে মত প্রকাশ করা, মানে সহমত প্রকাশ করা বা দ্বিমত প্রকাশ না করেই বলছি যে আমি আমার ফেসবুক পোস্টটিকে আমি বলেছি যে এই 42 জন বুদ্ধিজীবীর তথাকথিত রাষ্ট্রপতি আব্দুল হামিদের কাছে চিঠি দেয়াটা এবং অভিযোগগুলো হচ্ছে ইলেকশন কমিশন দুর্নীতি করছে, 3-4 জন ইলেকশন কমিশনার সরকারি বরাদ্দ 2টো গাড়ির বদলে 3টা করে গাড়ি ব্যবহার করছেন, 2 কোটি টাকা ইলেকশন কমিশনার নুরুল হুদা বিভিন্ন জায়গায় বক্তৃতা দিয়েছেন, সেই বাবদ খরচ হিসাবে দেখানো হয়েছে। তো এগুলো তো আমি মনে করি যে হাজার হাজার কোটি টাকা, বরং বলা যায় লক্ষ লক্ষ কোটি টাকা এই 12 বছরে লুটপাট হয়েছে। সে তুলনায় এটা একটা, যেটাকে ইংরেজিতে বলে পিনাট, চিনে বাদাম চুরির মতো। এবং আমি বলেছি যে এই ইলেকশন কমিশনার যারা প্রত্যক্ষভাবে হাসিনার ফ্যাসিবাদ পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য দায়ী, এবং তারা যে সারা দেশের সঙ্গে বেইমানি করেছে, ব্যভিচার করেছে, এই নির্বাচনের নামে প্রহসন করে একটা স্বৈর শাসন স্থাপন করেছে, সেই অপরাধের তুলনায় 2 কোটি টাকা তসরুফ করা আর 2টোর বদলে 3টা করে সরকারি গাড়ি ব্যবহার করার অভিযোগ, আমি বলেছি এটা খুনি ধর্ষকের বিরুদ্ধে মুরগি চুরির মামলা করার মতো। আমি আমার এই সহকর্মী এবং পুরনো বন্ধুদের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখেই বলছি, তারা যেটা করেছেন এটা আমার কাছে একটু হাস্যকর মনে হয়েছে, এবং আমি মনে করি যে এটার দ্বারা কোনো কিছু অর্জিত হবে না, এবং এটা কোনো সোচ্চার কোনো প্রতিবাদও নয়। এই যে আপিল করা, দরখাস্ত করা, পিটিশন দেয়া, এটা ব্রিটিশ সরকার কলোনিয়াল ব্রিটিশ আমলে এটা তারা অ্যালাউ করেছিল,
তখন ভারতবাসীরা গভর্নরের কাছে বা গভর্নর জেনারেল বা লাট সাহেবের কাছে চিঠি লিখতে পারতো, পিটিশন করতে পারতো বিনয়ের সঙ্গে, অতি ভদ্রভাবে, অধীনের বিনীতি নিবেদন, এই ধরনের একটা চিঠি লেখার মতো, এবং যেখানে তাকে রাষ্ট্রপতি হিসাবে স্বীকার করা হচ্ছে। আমি তো এই আব্দুল হামিদকে সবসময় গোপাল ভাঁড় বলি, একটা ক্লাউন, একটা অশ্লীল মানুষ, অর্ধশিক্ষিত, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র হিসাবে ঢুকতে পারেনি। নিজেই বলেছেন যে আমি ম্যাট্রিকে 3rd ডিভিশন, ইন্টারমিডিয়েটে 3rd ডিভিশন, সুতরাং আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হইতে পারি নাই। তো ও তো আমাদের ছাত্র হবার যোগ্য নয়, কিন্তু রাষ্ট্রপতি হয়ে এখন ঘাড়ের উপর বসে আছে, মাথার উপর বসে আছে, তাকেও যে আমার রাষ্ট্রপতি বলে, মহামান্য রাষ্ট্রপতি বলতে হবে, তো আমার মর্যাদা, আত্মমর্যাদা এটা সায় দেবে না। আমাকে যদি বলা হতো যে তুমি একটা সিগনেচার দাও, আমি তো নিশ্চিতভাবে বলতে পারি যে আমি এই ধরনের একটা অ্যাপিল একজন অবৈধ সরকার, রাষ্ট্রপতি, একটা অবৈধ ফ্যাসিস্ট সরকারের অবৈধ রাষ্ট্রপতি, যাকে আমি সবসময় ক্লাউন বলি, গোপাল ভাঁড় বলি, তার যে সমস্ত কথাবার্তা এগুলো অশ্লীল এবং একটা ভাড়ামি ছাড়া কিছু না। তাকে আমি চিঠি লিখে কি করব, কেন লিখব? আর সবচেয়ে বড় প্রশ্ন এটা, আমি বদিল আলম মজুমদার এবং আহমদ কামালের সঙ্গে টেলিফোনে আমি বলেছি যে ধরেন হাসিনা সরকার আপনাদের এই চিঠি পাওয়ার পরে এই ইলেকশন কমিশনার নূর হুদাকে অপসারণ করলো, এবং যারা যারা দুটোর বদলে 3টা করে সরকারি গাড়ি ব্যবহার করছে, টাকা পয়সা লুটপাট করেছে কয়েক কোটি টাকা মাত্র, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করলো, তাহলে আপনারা কি করবেন? তখন তো হাসিনার মুখ খুলবে, হাসিনা বলবে যে দেখেন আপনারা, যখনই কারো বিরুদ্ধে লিখিত অভিযোগ এসছে, প্রমাণ সাপেক্ষে অভিযোগ প্রমাণ হওয়ার পরে আমার সরকার তাদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেছে। জি স্যার, এখন ধরুন স্যার, আমরা শেখ হাসিনার এই শাসন আমলের যে প্রবণতা দেখছি, নুরুল হুদাকে কিন্তু ব্যবহার করা শেষ, নুরুল হুদার পারপাস কিন্তু শেষ, নুরুল হুদার অধীনে কিন্তু আর সামনে নির্বাচন আর হচ্ছে না। তো নুরুল এখন মানে অনেকে মনে করেন যে এটা গভর্নমেন্টের কোনো কৌশল কিনা, যে নুরুল হুদাকে এখন সরিয়ে দিয়ে আরেকটা নির্বাচন কমিশন গঠন করা, এবং যার আন্ডারে পরবর্তী নির্বাচন হবে, এবং তখন আর প্রশ্ন উঠবে না যে না, এরা তো এইভাবে আসছে এই নির্বাচন কমিশন। অর্থাৎ এরা বিটিম হিসেবে কাজ করছে কিনা, আপনার কি মনে হয়? আমি ঠিক কনস্পিরেসি থিওরিতে বিশ্বাস করি না, বিশেষ করে এখানে, যেখানে ডক্টর সিরাজুল ইসলাম, স্বপন আদনান, আহমদ কামাল এবং আমার আরো জানা কিছু বন্ধু বান্ধব আছেন, আনু মোহাম্মদ, তারাই শেখ হাসিনার টোপ গিলে তাদেরকে লেজিটিমাইজ করার জন্য একটা নতুন ইলেকশন কমিশনারের বৈধতা দেওয়ার জন্য। স্যার 42 জন তো, স্যার 42 জন তো আর এই প্ল্যান জানবে না স্যার, প্ল্যান জানবে কি মেকার, দুই একজন। এদের কেউ এরকম একটা ব্যাপারে জড়িত থাকবেন বলে আমার মনে হয় না। তবু তারা যে কাজটা করেছেন, এটা একটা আমার কাছে কেমন ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হচ্ছে, আমি ভুলও হতে পারি, একটা ন্যাক্কারজনক ব্যাপার। মানে এটা একটা ছেলে মানুষই, যেটা আমি বললাম, হাসিনা সরকার যদি এদেরকে সরিয়ে দেয় এদের দাবি অনুযায়ী, তারপরে হাসিনা বলবে যে দেখো, আমি তো কোনো দুর্নীতির প্রশ্রয় দেই না, এই যে নির্বাচন তোমরা বলছো এখানে রিগিং হয়েছে, চুরি হয়েছে, ভোট চুরি হয়েছে, এগুলোর সঙ্গে আমি নেই, যেখানে আমি অভিযোগ পেয়েছি নির্বাচন কমিশনকে পর্যন্ত আমি বাতিল করে ফেলছি। এটা সম্ভাবনা খুবই কম, তবে একেবারে কি আমরা এই সম্ভাবনা উড়িয়ে দিতে পারি যে হাসিনা এদের দাবির প্রেক্ষিতে এটার নুরুল সরিয়ে দেবেন? তবে স্যার, আপনি যদি লক্ষ্য করেন, আপনি দেখবেন যে আওয়ামী বুদ্ধিজীবী বা আওয়ামী টেলিভিশন কিন্তু এটা নিয়ে তুমুল আলোচনা চলছে, এখন তুমুল বিতর্ক চলছে। বলা হচ্ছে যে এরা সবাই বিএনপি করে, বিএনপি জামাতের লোক, এরা এই করছে সেই, অর্থাৎ বিষয় কিন্তু খুবই সাধারণ, কিন্তু এটাকে তারা মানে প্রতিরোধ করছে, এটা সমালোচনা করছে।
সমালোচনা করে তারপরে একদিন দেখবেন যে শেখ হাসিনা বলবে যে না এটা আসলে অর্থবহ, বা রাষ্ট্রপতি বলবে যে হ্যাঁ এটা ঠিক আছে, এই ওদেরকে চায়ের দাওয়াত দাও, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল লাগবে না, চায়ের দাওয়াত দিয়ে এদেরকে বিদায় করো। আপনি যদি দেখেন যে সাবেক বিচারপতি, প্রধান বিচারপতি এস কে সিনহাকে যেভাবে ঘাট ধরে বের করে দেওয়া হলো অপমানজনক ভাবে, তখন আমাদের সুশীল সমাজ কোথায় ছিল? কিংবা কিংবা স্যার এই যে সাম্প্রতিক সময় যে সেনা প্রধানের যে বক্তব্য, গুম খুনের বিষয়টি নিয়ে তার যে স্বীকারোক্তি, এটি নিয়ে তো তাদের কোনো বক্তব্য আমরা পেলাম না। তারা, আমি ওখানে আসছি। জি, সিনহা আমাকে টেলিফোনে বলেছিলেন, বিশদ বর্ণনা দিয়েছেন, ওটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি, যে তাকে যখন প্রেসিডেন্ট আব্দুল হামিদের অফিসে ডাকা হলো, উনি বলছেন যে ওখানে গিয়ে দেখি শেখ হাসিনা এবং আইনমন্ত্রীও বসে আছেন, প্রেসিডেন্ট, আইনমন্ত্রী এবং শেখ হাসিনা। এবং এক পর্যায়ে উনি বললেন যে তাকে তো কত ভাষায় গালাগালি করা হয়েছে, এবং শেখ হাসিনা চেয়ার থেকে উঠে জাস্টিস সিনহার বক্তব্য অনুযায়ী, আমি ওনাকে কোট করে বলছি, যে আমাকে উনি লাথি মেরেছেন। উনি বলছেন আমার প্রায় পড়ে যাওয়ার মতো উপক্রম, শেখ হাসিনা চেয়ার থেকে উঠে এসে উনাকে লিটারালি উনার গায়ে লাথি মেরেছেন। এরকম একটা ঘটনা যদি একটা দেশের প্রধানমন্ত্রী করতে পারে রাষ্ট্রপ্রধানের সামনে, মানে তখনও উনি চিফ জাস্টিস, তাকে যদি লাথি মারতে পারে, তাহলে এই সরকার যে কোনো মুহূর্তে নুরুল হুদাকে ঘাড় ধরে বের করে দিতে পারে। তো কেন এই শেখ হাসিনা লাথি মারলো? অর্থাৎ কি বক্তব্য ছিল তার বিরুদ্ধে যে অভিযোগগুলো, যে উনি ওই 16th অ্যামেন্ডমেন্টের বিরোধিতা করেছেন, যে জন্য তাকে ডেকে পাঠানো হলো আব্দুল হামিদের অফিসে। জাস্টিস সিনহা আমাকে বলছেন যে আমি তো প্রধানমন্ত্রী হাসিনাকে ওখানে এক্সপেক্ট করি নাই, গিয়ে দেখি উনি বসে আছেন, আইনমন্ত্রী বসে আছেন, এবং সেখানে হাসিনা এক পর্যায়ে উঠে এসে আমাকে লাথি মারলেন। এবং এটা যদি ঘটতে পারে, তো নুরুল হুদাকে বের করে দিতে পারেন। নুরুল হুদার পরিচয় আপনাদের দেয়া উচিত। 1973 সালে যখন শেখ মুজিবুর রহমান প্রধানমন্ত্রী, তখন তার দুর্দণ্ড প্রতাপশালী পলিটিক্যাল সেক্রেটারি, রাজনৈতিক যে সচিব ছিলেন তোফায়েল আহমদ, যিনি নিজে ওই যে সয়েল সায়েন্সে, মৃত্তিকা বিজ্ঞানের একজন রেয়ারেস্ট থার্ড ক্লাস এমএসসি, তিনি তখন বিভিন্ন লোকজনকে নিয়োগ দিচ্ছেন, এবং তার আমলে তথাকথিত মুক্তি বাহিনীদের নিয়ে এই যে সিভিল সার্ভিস পরীক্ষা, সেন্ট্রাল সুপেরিয়র সার্ভিস যেটা আগে ছিল, ওইটা না নিয়ে তারা এই যে সিভিল সার্ভিস, ফরেন সার্ভিস, পুলিশ সার্ভিস, ট্যাক্সেশন, তারপরে কাস্টমস, যেখানে ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসারদের যে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার যে নিয়ম ছিল পরীক্ষার মাধ্যমে, সেটা না করে তোফায়েল আহমদ ইন্টারভিউ নিয়ে তার জানাশোনা ছাত্রলীগ বা আওয়ামী লীগ পন্থী লোকজনদেরকে ধরে ধরে এই সিভিল সার্ভিস এবং ফরেন সার্ভিস, পুলিশ সার্ভিসে চাকরি দিল। ওটা সবাই বলতো তোফায়েল সার্ভিস। ওই সময় আমি যখন ওই সিএসএস পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি আমরা, তখন ওই পরীক্ষার হলো না, তোফায়েল সার্ভিসের মাধ্যমে এই যে একজন কট্টর আওয়ামী লীগার, যেহেতু ইপিসিএস পরীক্ষা দেওয়ার জন্য সাহস যোগ্যতা ছিল না, তাকে সিভিল সার্ভিস দেয়া হল, এবং তাকে 2001 সালে খালেদা জিয়ার সরকার বরখাস্ত করল। এইরকম যে যাকে বিএনপি সরকার বরখাস্ত করেছে, যাকে তোফায়েল সার্ভিসের মাধ্যমে বেআইনি ভাবে পেছনের দরজা দিয়ে সিভিল সার্ভিস সার্ভেন্ট করা হয়েছে, সেই লোককে ইলেকশন কমিশনার করাটাই তো একটা প্রশ্নবিদ্ধ ব্যাপার। তার তো আওয়ামী লীগ ছাড়া বিএনপি বা আর কাউকে সমর্থন করার কোন ন্যূনতম কি বলে সম্ভাবনাও ছিল না। এমনি তো বিতর্কিত, তাকে আমরা বলি তোফায়েল সার্ভিসের লোক। এখন তাকে সরানোর জন্য আরেকজন অবৈধ প্রেসিডেন্টের কাছে যাওয়া, এটা কতটা সমীচীন, কতটা মানে ন্যায়সঙ্গত আমি বলতে পারবো না। তবে আপনি যেটা বললেন যে অনেকে আওয়ামী ঘরানার লোকজন বলছে এটা বিএনপি পন্থীদের একটা কারসাজি, যেটা আব্দুল গফার চৌধুরী জনকণ্ঠ পত্রিকায় পরশুদিন একটা আর্টিকেল লিখেছেন বেশ বড়,
সেখানে উনি বলছেন এই 42 জন হচ্ছে গুপ্ত বিএনপির দালাল। সুতরাং এরা শেখ হাসিনা সরকারকে বিপদে ফেলার জন্য এই ধরনের একটা ন্যাক্কারজনক কাজে প্রোটেস্ট করছেন, যেটা এই ধরনের চিঠি দেওয়া উচিত হয়নি। তো আমি মনে করি চিঠি দেওয়া উচিত হয়নি অন্য কারণে, যে চিঠি দিয়ে 42 জন অনিচ্ছা সত্ত্বেও একটা মানে এক ধরনের ভুল করে ফেলছেন, তারা সরকারকে বৈধতার একটা স্ট্যাম্প দিয়ে দিচ্ছে। আপনি আব্দুল হামিদের কাছে যাওয়া মানেই তাকে রাষ্ট্রপতি হিসাবে মেনে নেয়া। আমি তাজ হাসমি এত দূরে বসে যেটা আমি সাহস করে বলতে পারি যে আমি শেখ হাসিনার সরকারকেও অবৈধ মনে করি, তার সঙ্গে তার যত সাঙ্গ পাঙ্গ, যে লোক এই যে আজিজের ভাই খুনি জোসেফ, তোফায়েল আহমদ জোসেফকে যে ফাঁসির কাষ্ঠ থেকে বের করে বেকসুর খালাস করে দিল, এবং যে তোফায়েল জোসেফ এখন একজন ভিআইপি হিসেবে ঘুরে বেড়াচ্ছে ঢাকা শহরে, ক্যান্টনমেন্টের ভেতরে থাকে, তাকে ক্ষমা প্রদর্শনকারী আব্দুল হামিদ, তার সঙ্গে তো জিল্লুর রহমান যে এর আগে প্রেসিডেন্ট ছিলেন, আমি তো কোনো পার্থক্য খুঁজে পাই না। জিল্লুর রহমানও প্রায় 50-60 জন আওয়ামী লীগের খুনি, ডাকাত, চোর, গুন্ডা, বদমাস, এদেরকে উনি রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন করে রেহাই করে দিয়েছেন বিনা বিচারে। এগুলো তো অপরাধ। জিল্লুর রহমানের আমি মনে করি ওই যে পস্থুমাস বিচার হওয়া উচিত, মরণোত্তর বিচার। আর আব্দুল হামিদ এবং শেখ হাসিনার, আমি যেহেতু মৃত্যুদণ্ডে বিশ্বাস করি না, কমপক্ষে 50 বছরের জেল হওয়া উচিত। অবৈধভাবে একটা ফ্যাসিস্ট রাষ্ট্র, বাংলাদেশকে একটা ফ্যাসিস্ট রাষ্ট্রে পরিণত করার পেছনে যারা কাজ করছেন, শেখ হাসিনা, তার মন্ত্রী পরিষদ এবং আব্দুল হামিদ প্রত্যক্ষভাবে দায়ী। স্যার, আমি একটু অন্য প্রসঙ্গে যাচ্ছি, তার আগে একটু জানতে চাই যে সিনহা সাহেবের যে প্রসঙ্গটি আপনি বললেন, আপনি কি মনে করেন আমাদের রাষ্ট্রপতি, আমাদের প্রধানমন্ত্রী, ওই দিনই তো তাদের আসলে পদ শূন্য হয়ে গেছে, তাদের যে সংবিধানে রক্ষা করার কথা রাষ্ট্রপতি আব্দুল হামিদের? কিসের সংবিধান, কিসের রাষ্ট্র? তারা না বাংলাদেশে বিশ্বাস করে। আপনি সংবিধান তো তখনই আসবে যখন আপনি রাষ্ট্রে বিশ্বাস করবেন। এরা তো সব ভারতপন্থী, ভারতের দালাল, বাংলাদেশের সার্বভৌমত্বে বিশ্বাস করে না। এই যে বাংলাদেশে একটা কথা খুব প্রচলিত, স্বাধীনতার পক্ষের শক্তি, স্বাধীনতার বিপক্ষের শক্তি। স্বাধীনতার বিপক্ষের শক্তি বলা হয় কাদের? যারা 1971 সালে পাকিস্তান সরকারের সহযোগিতা করেছিলেন, কোলাবোরেট করেছিলেন, জামাত ইসলামী, মুসলিম লীগ এবং আরো বিভিন্ন দলের বা অন্য বা দলহীন লোক যারা কোলাবোরেট করেছিলেন, সহযোগী দালালি করেছিলেন পাকিস্তানের। কিন্তু স্বাধীনতার প্রায় 50 বছর পরে ওই সমস্ত লোকদেরকে স্বাধীনতা বিরোধী বলার কোনো অবকাশ নেই। কেননা বাংলাদেশের যে স্বাধীনতা যুদ্ধ, ওটা তো একটা গৃহযুদ্ধ ছিল, সিভিল ওয়ার, যেটা যেমন আমেরিকার যুক্তরাষ্ট্রে, এই যে আমেরিকার দক্ষিণ দিকের কনজারভেটিভ রাজ্যগুলো এই যে ওয়াশিংটনের বিরুদ্ধে যে বিদ্রোহ করলো প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের সময় 1860-এর দশকে, যেটাকে সিভিল ওয়ার বলা হয়, সিভিল ওয়ার শেষ হওয়ার পরে তাদেরকে ধরে ধরে ফাঁসি দেওয়া হয়েছে নাকি? যেভাবে তারা এই যে নিজামী এবং মুজাহিদ এবং মোল্লা এদেরকে যে ফাঁসি দিলেন রাষ্ট্রদ্রোহী কাজের জন্য। সিভিল ওয়ারের এক পক্ষ জেতে, এক পক্ষ হারে। পরাজিত পক্ষ সবাইকে আপনি রাষ্ট্রদ্রোহী বলে ফাঁসি দিতে পারেন না, বিচার করতে পারেন না, এবং তাদেরকে দেশদ্রোহী বলেও, স্বাধীনতার বিপক্ষের শক্তি বলেও চিহ্নিত করতে পারেন না। আমার থিওরি অনুযায়ী স্বাধীনতা বিরোধী শক্তি বাংলাদেশে একটাই, একটা দল বা তাদের অনুচর, যারা বাংলাদেশের সার্বভৌমত্ব বিলিয়ে বাংলাদেশকে অখণ্ড ভারতের অঙ্গরাজ্য হিসাবে পরিগণিত করতে চায়। যেমন আমার প্রাক্তন বন্ধু ইকবাল সোবহান চৌধুরী, আপনাদের সাংবাদিক, আমার সেই 1964 সাল থেকে আমার রুমমেট ছিল ঢাকা কলেজে, এক অতি ঘনিষ্ঠতম বন্ধু ছিল অতীতে। সে তো আগরতলাতে গিয়ে বলল যে আমি এই ভারত এবং বাংলাদেশের ভিন্ন এই যে মুদ্রা, এটাতে বিশ্বাস করি না। ভারত এবং বাংলা